আমরা আরও ৫টি সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে সমন্বয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মণিহারি ব্যয় ৫০০ টাকা সাধারণ খরচের অন্তর্ভুক্ত হয়েছে। সমন্বয় জাবেদা করার আগেই বা আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এখানে দেখো যে বলা আছে মণিহারি ব্যয়। এই মণিহারি ব্যয়টি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? সাধারণ খরচের অন্তর্ভুক্ত আছে। এখানে ব্যয়টি ছিল মণিহারি। মণিহারি ব্যয়ের সাথেই যোগ হওয়ার কথা, যে পূর্বের যে মণিহারি ব্যয়টা ছিল সেই মণিহারি ব্যয়ের সাথে এই ৫০০ টাকার ব্যয়টা যোগ হওয়ার কথা ছিল, যুক্ত হওয়ার কথা ছিল, অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেই ব্যয়টি আসলে কার সাথে অন্তর্ভুক্ত হয়েছে? সাধারণ খরচের সাথে। দেখো, দুটোই ব্যয়, একটা মণিহারি, একটা হচ্ছে সাধারণ খরচ। তাহলে আমাদের কাজ কি হবে? মণিহারি ব্যয়টা আমাদের মণিহারির সাথে যোগ করতে হবে এবং সাধারণ খরচের সাথে যেহেতু এটি ভুলক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য এটি আমাদের সাধারণ খরচ থেকে বাদ দিতে হবে। তাহলে দুটো ব্যয় ডেবিট। আমরা জানি ব্যয় সর্বদাই ডেবিট হয়, কিন্তু এখানে একটি ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, যে ব্যয়টির সাথে অন্তর্ভুক্ত হয়েছে সেটি আমাদের ক্রেডিট করতে হবে, এবং যে ব্যয়টি বৃদ্ধি পেয়েছে সেটি তো ডেবিট হবে, এবং ভুলক্রমে এটি সাধারণ খরচের সাথে অন্তর্ভুক্ত হওয়ায় এটি সাধারণ খরচ থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের জাবেদা, সমন্বয় জাবেদা কি হচ্ছে? মণিহারি ব্যয় হিসাব ডেবিট, এবং আমাদের জাবেদা হচ্ছে তাহলে মণিহারি ব্যয় হিসাব আমাদের এটা ডেবিট হচ্ছে, এবং এই মণিহারি ব্যয়টি যার সাথে অন্তর্ভুক্ত হয়েছে সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে কি হবে? সাধারণ খরচ আমাদের ক্রেডিট হবে। তাহলে এভাবেই আমরা কোনো ব্যয় একটির সাথে আরেকটি ব্যয় অন্তর্ভুক্ত হলে আমরা সেটি সমন্বয় করতে পারবো। যার সাথে অন্তর্ভুক্ত হবে সেটি ক্রেডিট করব, এবং যে ব্যয় সেটি ডেবিট করব। এরপরে যে সমন্বয়টি আছে বিক্রয় ফেরত ১০০০ টাকা। এখানে বিক্রয় ফেরত ১০০০ টাকা আমরা জানি যে বিক্রয় সর্বদা কি হয়? বিক্রয় সর্বদা ক্রেডিট হয়, এবং বিক্রয় ফেরত আছে এখানে। তাহলে সবচেয়ে সহজ কথা মনে রাখার উপায় হচ্ছে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত অবশ্যই ডেবিট হবে। এখানে বিক্রয় ফেরত তাহলে আমাদের ডেবিট হবে। তাহলে বিক্রয় ফেরত কার ওপর এফেক্ট পড়বে? আমরা যার কাছে বিক্রয় করেছি তিনি আমাদের কাছে ১০০০ টাকার পণ্য ফেরত দিয়েছে। এখন ফেরত দেওয়ার কারণে কি হবে? আমাদের বিক্রয় থেকে এটি বাদ দিতে হয়, আর এটি আমাদের এর ফলে কি হবে? প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে আমরা কি লিখব? ডেবিট পক্ষ লিখতে পারি যে ডেবিট পক্ষ আমাদের হচ্ছে বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরত আমাদের কি হবে? বিক্রয় ফেরত আমাদের অবশ্যই ডেবিট হবে, কারণ বিক্রয় ক্রেডিট হলে এখানে যে বিক্রয় ফেরত আছে এই বিক্রয় ফেরতটি আমাদের অবশ্যই ডেবিট করতে হবে। তাহলে বিক্রয় ফেরত আমাদের ডেবিট হলো, তাহলে ক্রেডিট কি হবে? বিক্রয় ফেরতের ফলে বিক্রয়ের সময় যেমন আমাদের ধারে ধরতে হবে যে এটি অবশ্যই ধারে বা বাকিতে বিক্রয়, কারণ সমন্বয় জাবেদায় নগদান হিসাব আসবে না। সুতরাং সব লেনদেন, এই সংক্রান্ত সকল লেনদেন আমাদের বাকিতে ধরতে হবে। তাহলে আমাদের কি হিসাব কমবে? আমাদের কমবে হচ্ছে প্রাপ্য হিসাব সম্পদ, এটি কমে যাবে। কমে যাওয়ার কারণে এটি আমাদের ক্রেডিট হবে। এরপরে আছে আমাদের অগ্রিম বীমা সেলামি ২০০০ টাকা অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ খরচ হয়েছে। এখন রেওয়া মিলে যে বীমা সেলামি দেওয়া থাক না কেন, সেখান থেকে আমাদের ২০০০ টাকার বীমা সেলামি আসলে কি হয়েছে? খরচ হয়েছে। এই ২০০০ টাকার যেহেতু বীমা সেলামি খরচ হয়েছে, এবং এটি কি দেয়া ছিল? অগ্রিম বীমা সেলামি দেয়া ছিল। তাহলে অগ্রিম বীমা সেলামির মধ্যে আমাদের ২০০০ টাকা খরচ হয়েছে। অতিক্রান্ত বলতে আমরা খরচ ধরে নেব, বুঝতে হবে যে এটি খরচ হয়েছে। তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে, এবং এই খরচটা কার মধ্য থেকে হয়েছে? এটা অবশ্যই অগ্রিম বীমা থেকে হয়েছে। অগ্রিম বীমা থেকে হওয়ার কারণে
আমরা জানি কি অগ্রিম বিমা ব্যয়ের বিমাটা ব্যয় এবং ব্যয়ের অগ্রিম এখানে সম্পদ ছিল। এখন কি হয়েছে, এই 2000 টাকা সম্পদ আমাদের কমে গেছে, তাহলে অগ্রিম বিমা আমাদের 2000 টাকা কি হয়েছে, কমে গেছে। তাহলে অগ্রিম বিমা সম্পদ আমাদের হ্রাস পেয়েছে, এই জন্য অগ্রিম বিমাটাকে আমাদের ক্রেডিট করতে হবে। আর কি হবে, কি বাবদ খরচ হয়েছে, বিমা বাবদ। অগ্রিম বিমার টাকাটাই আমাদের বিমা বাবদ খরচ হয়েছে। তাহলে আমরা কি করব, যে বিমা খরচ ডেবিট, বিমা বিমা খরচ আমাদের এখানে ডেবিট হবে। এবং কি হবে, অগ্রিম বিমা, যেহেতু খরচের অগ্রিম বিমা সম্পদ ছিল এবং সম্পদটি ওই সম্পদ থেকেই হ্রাস পেয়েছে, তাহলে এটি আমাদের অগ্রিম বিমা ক্রেডিট হবে। এরপরে যে সমন্বয় সেটি হচ্ছে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে 5000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। পণ্য বিতরণ করা হয়েছে, এর মধ্যে আরও কিছু শব্দ থাকতে পারত, যেমন যা হিসাবভুক্ত হয়নি বা লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ বিনামূল্যে বিতরণ। এখন এখান থেকে ডেবিট ক্রেডিট এই লেনদেনগুলোর মধ্য থেকে একটি পক্ষ থেকে আরেকটি পক্ষ সহজে বের করা সম্ভব ছিল, কিন্তু এইখানে এসে আমরা একটি পক্ষ অর্থাৎ ডেবিট বা ক্রেডিট দুটি পক্ষে যে আছে, কোন পক্ষটি নির্ধারণ করবো আসলে সেটি বোঝা যাচ্ছে না। এখানে আমাদের বুঝতে হবে যে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে 5000 টাকার যে পণ্যটি বিতরণ করা হয়েছে, এটি আসলে কি। বুঝতে হবে যে বিনামূল্যে পণ্য বিতরণ প্রতিষ্ঠান করে কি জন্য, প্রচারের উদ্দেশ্যে, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে। আর বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্য বা প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রদান করে থাকে। তাহলে এই ব্যয়টির নাম, এখানে যে ব্যয় একটি উজ্জ্ব আছে সেটির নাম হবে আমাদের বিজ্ঞাপন। এবং এই পণ্যটি এবং তাহলে বিজ্ঞাপন বাবদ আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিজ্ঞাপন হিসাব আমাদের ডেবিট হচ্ছে। এবং বিনামূল্যে পণ্য বিতরণ করতেছি আমরা কোথা থেকে, আমাদের যে ক্রয় করা স্টক পণ্য ছিল সেখান থেকে আমরা আমাদের ক্রয়ের যে মজুদ ছিল সেখান থেকে কমে যাবে। তাহলে আমরা বিজ্ঞাপন বাবদ এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ক্রয়ের স্টকটা অর্থাৎ ক্রয় করা পণ্য আমাদের কমে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সহজেই দুটি পক্ষ নির্ধারণ করতে পারবো। একটি হচ্ছে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণের পক্ষটির নাম হচ্ছে আমাদের বিজ্ঞাপন হলো ডেবিট, আর কি হবে, ক্রয় হিসাব, যেহেতু আমাদের ক্রয়কৃত পণ্য থেকে এই পণ্যটা বিতরণ করা হয়েছে সেজন্য এটি হবে আমাদের ক্রেডিট। এরপর আরেকটি সমন্বয় আছে, এখানে বলছে যে সংস্থাপন ব্যয় 5000 টাকা মজুরির অন্তর্ভুক্ত হয়েছে। দেখো, সংস্থাপন ব্যয়টা বলতে আমরা কি বুঝি, সংস্থাপন ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের ব্যয়, যেমন কলকব্জা, মেশিনারি, যন্ত্রপাতি, এগুলো স্থাপন করতে যে ব্যয়টা হয়, এগুলো ব্যয় মূলত আমাদের মূলধন জাতীয় ব্যয়। আর এই মূলধন জাতীয় ব্যয়টা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের মজুরির সাথে। তাহলে মজুরিটা কি, মজুরিটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয়, সংস্থাপন ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এই ব্যয়টা আমাদের অন্তর্ভুক্ত হয়েছে এখানে কার সাথে, মজুরির সাথে। তাহলে দুটো ব্যয়ের মধ্যে পার্থক্য আছে, যেহেতু দুটি ব্যয়ের মধ্যে পার্থক্য আছে সুতরাং দুটি পক্ষ আমাদের একই নয়। তাহলে আমরা কি করে নেব, আমরা বুঝবো যে সংস্থাপন ব্যয় বলতে আমরা কলকব্জার সংস্থাপন ব্যয় বলতে বোঝাবো। তাহলে সংস্থাপন ব্যয়, এটি কলকব্জায় একটি স্থাপন করা হয়েছে যার ব্যয় যেটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমাদের ডেবিট পক্ষ এখানে দুটি সংস্থাপন ব্যয়, আরেকটা যার সাথে অন্তর্ভুক্ত হয়েছে তার সাথে ব্যয়, এই মজুরি থেকে এই ব্যয়টাকে বাদ দিতে হবে। তাহলে মজুরি থেকে যদি আমরা যদি মজুরি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, যেহেতু আমরা এই ব্যয় থেকে মজুরি থেকে এই ব্যয়টা বাদ দেব, তাহলে মজুরি থেকে আমাদের বাদ দিতে গেলে মজুরি হিসাবটাকে আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে সংস্থাপন ব্যয়ের আমাদের এখানে নাম হচ্ছে কি নাম, কলকব্জা। কলকব্জা হিসাব হচ্ছে আমাদের, এই হিসাবটা হবে আমাদের ডেবিট, এবং আরেকটি ব্যয় কি, মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেজন্য মজুরি হিসাবটা হবে আমাদের
ক্রেডিট। এখানে প্রত্যেকটারই আমাদের টাকা বসাতে হবে। এখানে এভাবে প্রত্যেকটার অ্যামাউন্ট, প্রত্যেকটা হিসাবের বিপরীতে যে টাকাটা করে দেয়া আছে, এভাবে প্রত্যেকটার টাকা আমাদের বসিয়ে দিতে হবে। এভাবে আমরা খুব সহজেই সমন্বয় জাবেদা করতে পারবো। তবে প্রাথমিকভাবে কিছু কিছু সমন্বয় আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই এটিকে আয়ত্ত করতে পারবো।